অলরাইট, সো আমরা আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমাদের এখানে যারা রয়েছে সবাইকে আমি অনুরোধ করব আপনারা এই পরবর্তী ক্লাসগুলোতে সবাই একটু অ্যাটেন্ড থাকবেন, কারণ আস্তে আস্তে আমরা বেসিকটা মোটামুটি একটু কমপ্লিট করে ফেলেছি। আমরা আস্তে আস্তে ফটোশপের একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব। সো আপনারা কেউ ক্লাসটা মিস করিয়েন না, কারণ আমরা হয়তোবা আর 3-4টা ক্লাস পরই আমরা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে কাজ শুরু করে দিব। সো সবাইকে আমি একটু অনুরোধ করব, এই যে 4-5টা ক্লাস আমাদের সামনের, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই কাজগুলোর উপরেই ডিপেন্ড, এই ক্লাসগুলোর উপরেই ডিপেন্ড করবে আমরা মার্কেট প্লেসগুলোতে কীভাবে পারফর্ম করব বা মার্কেট প্লেসে আমরা কীভাবে কাজগুলো করব রিয়েল লাইফে। সো এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা ক্লাসগুলো করেন, এবং আমি এখন থেকে যে প্র্যাকটিস ওয়ার্কগুলো দিব সেগুলো আপনারা অবশ্যই করবেন। সো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, গত ক্লাসে আমি অলরেডি আলোচনা করেছিলাম যে আমরা একটা ইমেজ থেকে কিভাবে সেই ইমেজের বিভিন্ন স্পট রিমুভ করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সো আমি গত ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিয়েছিলাম। সেই অ্যাসাইনমেন্টে আমি বলেছিলাম যে সবগুলো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে। সো এখানে একটা ইমেজ রয়েছে যেটা হচ্ছে যে পেপসির যে ইমেজটা, এই পেপসির ইমেজটা আমরা যদি ফটোশপে ইম্পোর্ট করি, দেখেন আমি ফটোশপে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডেক্স নামে একটি লেয়ার আসছে। এই ইন্ডেক্স নামে যে লেয়ারগুলো আসবে বা ইন্ডেক্স ফাইল যেগুলো, এই ইন্ডেক্স ফাইলগুলোতে আসলে ফটোশপের মাধ্যমে এডিট করাটা যায় না। ফটোশপের মাধ্যমে আপনি এটার উপর হয়তো বা কিছু ড্র করতে পারবেন, কিছু লিখতে পারবেন, বাট প্রকৃতপক্ষে এটাকে মাস্কিং করা বা এটার ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া এটা আসলে সম্ভব হয় না। তার কারণ কি? কারণ হচ্ছে এটার যেই কপিরাইট ইস্যুটা আছে এটাকে লক করে রাখা হয়েছে, যার কারণে এই ইন্ডেক্স ফাইলটাকে আপনি চাইলেই মডিফাই করতে পারবেন না। এই ধরনের ফাইলকে আগে আমরা ইম্পোর্ট করে যে কাজটা করি সেটা হচ্ছে এটাকে একটা কপি আমরা সেভ করে রাখি। সেটা কিভাবে করি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ফাইল মেনুতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ পিএনজিতে যদি আমি ক্লিক করি, আমি কোথায় সেভ করব সেটার একটা লোকেশন আসবে। সো আমি পেপসি সুগার যে নামটা রয়েছে এটার পরে আমি পিএনজি লিখে দিলাম। পিএনজি লিখে আমি, আজকে আমাদের কত নম্বর ক্লাস? আজকে হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস, তাই না? ক্লাস 5। ক্লাস 5-এ আমি সেভ করে রাখলাম। এখন আমি যেখানটায় সেভ করলাম সেখানে যদি আমি যাই, গেলে আমরা লক্ষ্য করব ক্লাস 5, এখানে যদি আমি লক্ষ্য করি এখানে পিএনজি নামে একটি ফাইল চলে আসছে, তাই না? এই যে পিএনজি। এখন এই পিএনজির ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ফেলতে চাই, আমি এখানে নিয়ে এসে আমি এখানটাতে ছেড়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু কোনো ইন্ডেক্স লেয়ার না। এর আগের যে ইমেজটা ছিল সুগার, পেপসি সুগার 1-2, এটার লেয়ার টাইপটা ছিল ইন্ডেক্স টাইপ। সো যখনই আপনার ইন্ডেক্স টাইপ দেখবেন তখনই বুঝে ফেলবেন যে এই লেয়ারটাতে আপনি আসলে কাজ করতে পারবেন না। আপনার দেখেন মেনুগুলা ম্যাক্সিমামই ডেড হয়ে আছে। আপনার এই যে ম্যাক্সিমাম মেনুগুলা কী হবে? ডেড হয়ে থাকবে। ওকে, এর জন্য আপনি এই যে এই ভিউ, এই যে 3Dর যে কাজটা, ফিল্টার অপশনগুলো সব কিছুই আপনার ডেড হয়ে থাকবে। তার কারণ কি? কারণ হচ্ছে এটা একটা ইন্ডেক্স লেয়ার। এই ধরনের লেয়ার ডিরেক্ট ফটোশপে এডিট করা যায় না। এই ধরনের লেয়ারকে আমরা এক্সপোর্ট করে তারপরে আমরা ফটোশপে এডিট করি। আমরা কি বুঝতে পেরেছি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটাকে আমরা ক্লিয়ার, মানে বুঝতে পারছেন কিনা আপনারা সবাই? এখন আমি যে কাজটা করব, আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটা নিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। যদিও এই যে এটার মাথাটা কেটে গেছে, মাথাটাকে আমি অল্ট বাটন প্রেস করে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার মাধ্যমে এই যে এটা সিলেকশন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি যদি এখন এখানে মাস্কিংটা ক্লিক করি, মাস্কিং ক্লিক করার সাথে সাথে কী হলো? আমার প্রোডাক্ট চলে গেল, শুধু আমার ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেল। কি হলো? আমার প্রোডাক্টটা গায়েব হয়ে গেল, বাট আমার ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেল। এই কাজ করার জন্য আমরা কি করব? মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করে কি করব মনে আছে? বলেন তো। কন্ট্রোল আই, কন্ট্রোল প্লাস আই। কন্ট্রোল প্লাস আই প্রেস করলে এটা এই মাস্কিংটা ইনভার্স হয়ে যাবে। তখন কি হবে? রিভার্স হয়ে যাবে আর কি, যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, আমার প্রোডাক্টটা ভিজিবল হবে। ক্লিয়ার? সো এরপরে আমি যদি এবার ফাইলে যে সেভ অ্যাজে ক্লিক করি, সেভ অ্যাজে ক্লিক করে সেভ অন ইয়োর কম্পিউটারে ক্লিক করি। এরপরে আমি হচ্ছে গিয়ে আমার এই যে পটুয়াখালী ক্লাস 5, এখানে যদি আমি দেই আন্ডারস্কোর উইদাউট ব্যাকগ্রাউন্ড, উইদাউট বিজি ফর ব্যাকগ্রাউন্ড, ওকেতে ক্লিক করে দিলাম।
এখন আপনারা দেখবেন যে এখানে উইদাউট বিজি বা উইদাউট ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ চলে আসছে। এই ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, বাট এই ইমেজের ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন এই ইমেজের একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। ওকে, সো এভাবে করে ইন্ডেক্স সংক্রান্ত যে ধরনের প্রবলেমে যদি আমরা কখনো পড়ে যাই, আশা করি পড়বো না, তারপরেও যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েই যাই আমরা, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো, বা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আমরা কি করতে পারবো, এটাকে ফাইল থেকে এক্সপোর্ট করে নিব, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। তারপরে আমরা সেই পিএনজিটাকে যেটাই করি সেই পিএনজিটাকে নিয়ে এসে আমরা এটার ব্যাকগ্রাউন্ড ফেলে বা যেই এডিটিং করতে চাই না কেন সেই এডিটিংটা আমরা করতে পারবো। বুঝতে পেরেছি? আচ্ছা, সো এই গেল গত ক্লাসে যা যা শিখেছি আমরা, তার উপরে কারো কোনো সমস্যা হয়েছে প্র্যাকটিস করতে, যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আমরা? আচ্ছা, রিয়াদ একটি প্রশ্ন করেছে। হ্যাঁ ভাইয়া। জি জি বলেন, কে প্রশ্ন করবেন? পারভেজ ভাইয়া, জি বলেন। হ্যাঁ জি ভাইয়া, আমার হচ্ছে সিসি 2020 নাই, আমার হচ্ছে CS6 ভার্সন ফটোশপের। তো ওখানে যে ক্যামেরার র ফিল্টার নামে যে ইয়াটা ছিল ওইটা তো আমার কাছে নাই CS6 ভার্সনে। তো ওইটার অল্টারনেটিভে আমি কি করতে পারি? ক্যামেরা র আপনি যদি এখানে সার্চ করেন, ক্যামেরা রটা হচ্ছে ফ্রি একটা প্লাগইন ফটোশপের, বুঝতে পেরেছেন? আপনি এই ক্যামেরা র লিখে যদি সার্চ করেন, ক্যামেরা র ফর ফটোশপ CS6, এই যে ক্যামেরা র ফর ফটোশপ CS6, প্রত্যেকটা ভার্সনের জন্য আলাদা আলাদা প্লাগইন, এটা তো জানেন আপনারা। প্লাগইনগুলো কি হয়, ভার্সন ওয়াইজ মডিফাই হয়। সো এই ক্যামেরা র ফর ফটোশপ CS6 এ যদি আপনি এন্টার দেন, তাহলে হচ্ছে আপনার কাছে এই ক্যামেরা র এর ফাইলটা চলে আসবে। এটা ডাউনলোড করে নিতে হবে, এই যে হেল্পের মধ্যেই আছে। এই ফটোশপ অ্যাডোবির যেই পার্সোনাল ওয়েবসাইট, এই অ্যাডোবির পার্সোনাল ওয়েবসাইট থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন, অথবা ইউটিউবে বিভিন্ন এডিটিং বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে, এগুলো দেখেও আপনি দেখেও করতে পারেন। এই যে এখানে দেখেন ক্যামেরা র 12.2.1 ইনস্টলার, এটাকে আপনি ইনস্টল করে নিতে পারবেন, নো প্রবলেম। জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, খুব বেশি কঠিন না, একদম সিম্পল কাজ। এখানে কিছু আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ইনস্ট্রাকশনও দেওয়া আছে, দেখে জাস্ট করে নেবেন। না পারলে আমাকে বলবেন, আমি তো আছি, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আর রিয়াদ একটা প্রশ্ন করেছে। রিয়াদের প্রশ্নটা ছিল, আমি একটু সবার সাথে শেয়ার করি। সে বলছিল যে ভাই আমি অ্যাডজাস্টমেন্টটা করতে পারছি না, বা অ্যাডজাস্টমেন্ট আপনি কীভাবে করেছেন ভুলে গেছি বা হচ্ছে না। সো এটা আমি একটু দেখাই দিই অ্যাডজাস্টমেন্ট আমি কীভাবে করেছি। এই যে এই ইমেজটার যদি আমি অন করি, রিয়াদ সহ যারা ভুলে গেছি তারা একটু লক্ষ্য করেন। আমি এই ইমেজটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি আনতে চাই, এই যে আমি উইন্ডোতে ক্লিক করব, এখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটি অপশন রয়েছে। এই অ্যাডজাস্টমেন্টে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমি আবার দেখাচ্ছি, এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে আমার এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোর অপশনটা অ্যাড হয়ে যাবে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোর কাজ হচ্ছে বিভিন্ন কালার টোন ঠিক করা। যে কোনো একটা ইমেজের কালার টোনগুলোকে ঠিক করাই হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো কি করে, কোনো একটা ইমেজের উপরে বসে সেই ইমেজের কালার টোনটাকে ঠিক করে বা কালারটাকে চেঞ্জ করে, কালার নিয়ে কাজ করে। অ্যাডজাস্টমেন্টের মেইন কাজটাই হচ্ছে কালার নিয়ে কাজ করা, ঠিক আছে, রং নিয়ে কাজ করা, ঠিক আছে, যে কোনো ইমেজের কালার নিয়ে। আমি যদি এটার কালারটাকে বাড়াতে চাই, স্যাচুরেশনে যাব, স্যাচুরেশনে যাওয়ার পরে আমি এখান থেকে এই যে কালারটা বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। সো আমি কালারটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি চাইলে এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এখানে মাস্কিং আছে, এই মাস্কিংটাতে আমি অল্টার ডিলেট প্রেস করে দিতে পারি, তাহলে মাস্কিংটা ব্ল্যাক হয়ে যাবে। অল্টার ডিলেট কারণ হচ্ছে গিয়ে আমার ফিল কালারে ব্ল্যাক কালারটি রয়েছে, আমি যদি অল্টার ডিলেট প্রেস করি তাহলে এই ব্ল্যাক কালারটি সমগ্র মাস্কিংয়ে অ্যাপ্লাই হয়ে যাবে এবং এই মাস্কিংটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে। এরপরে আমি ব্রাশ টুল নিব, এই যে ব্রাশ টুল, নর্মাল ব্রাশ টুল যেটা, যার শর্টকাট কি হচ্ছে বি ফর ব্রাশ টুল। এই ব্রাশ টুল নেওয়ার পরে আমি এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নিব, এখানে ক্লিক করার মাধ্যমে ফিল কালার এবং স্ট্রোক কালার এক্সচেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি রাইট ক্লিক করে এখান থেকে সাইজটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে এবার আমি যদি ঠোঁটের উপরে ড্র করি তাহলে আমার ঠোঁটটা কি হচ্ছে, পিঙ্ক হয়ে যাচ্ছে, তাই কি না? সো এইভাবে করে আসলে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোকে আসলে বিভিন্ন কাজে বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। এবং আমি যদি আরেকটা হিউজ অ্যান্ড স্যাচুরেশন নেই, এখান থেকে যদি আমি একটু অন্য কোনো কালার দিই, যেমন আমি এই কালারটা যদি দিই,
এই কালারটা দেই, এই কালারটা দেওয়ার পরে আমি এখান থেকে অল্টার এখন কন্ট্রোল ডিলেট দিব, কারণ কি আমার স্ট্রোক কালারে আছে ব্ল্যাক কালার। স্ট্রোক কালার যদি আমি ফিল করতে চাই কন্ট্রোল ডিলেট দিলাম, এটা ব্ল্যাক হয়ে গেল। এবার ব্রাশ টুল নিলাম, হোয়াইট কালার সিলেক্ট করে আমি যদি এখানটাতে ড্র করি, আমার চোখটা দেখে নীল হয়ে গেল। চোখের কালারটা কি হচ্ছে, একটু নীলচে হয়ে যাচ্ছে, আমার বিড়ালের চোখের মতো হয়ে যাচ্ছে, তাই কি না? এবং চোখের বাহিরেও দেখেন যে একটু নীল নীল একটা ভাব চলে আসছে। নীল শ্যাডো দিয়ে দিলাম, বা পিঙ্ক শ্যাডো যদি দিতে চাই পিঙ্ক শ্যাডো দেওয়া যায়, তাই না? সো এইভাবে করে আসলে মূলত আমরা বিভিন্ন ইমেজের কালার টোন চেঞ্জ করার জন্য আমরা এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলগুলো ব্যবহার করি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো ব্যবহার করি। এই যে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সবাই কি বুঝতে পেরেছি অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোর কাজ কি? আপনারা একটু দেখবেন, মানে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আমার মনে হয় যে আপনারা আরও ক্লিয়ার কনসেপ্ট হবে আর কি। এগুলো নিয়ে কাজ করতে থাকলে আসলে এগুলোর সম্পর্কে আইডিয়া বাড়বে, নলেজ বাড়বে। প্র্যাকটিস না করলে আসলে একটা কথা ছিল ভাই, এই যে এই ছবিটা এই পিকচারটা তো অনেক গ্রোন হয়েছে, গ্রোন করে ক্লিয়ার করব কিভাবে? ব্রোনগুলো রিমুভ করে। আপনি গত ক্লাসে কি ছিলেন রিয়াল? হ্যাঁ ভাই ছিলাম। ভুলে গেছে, আপনি প্র্যাকটিস করেন নাই। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে একটু প্র্যাকটিস করে নিলে আর এই প্রবলেমটা হয় না। দেখেন রিয়াল, সবাই একটু মিউট করে রাখেন, আমি বলছি। এই যে স্পটগুলো রয়েছে, স্পটগুলো রিমুভ করার চমৎকার এবং খুবই সিম্পল একটা টুল রয়েছে, যে টুলটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল, এটা শর্টকাট কি হচ্ছে যে, এই স্পট হিলিং ব্রাশ টুলটাকে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এই স্পটের মধ্যে যদি ক্লিক করেন, তাহলে দেখেন স্পটগুলো চলে যাচ্ছে। স্পটগুলো কী হবে, চলে যাবে। এখানে যত ধরনের স্পট থাকবে সেই স্পটগুলো চলে যাচ্ছে। বাট এখানে আমি যেটা বলছিলাম যে এই যে স্পটগুলো আপনি ক্লিক করতে 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 টায়ার্ড হয়ে যাবে। এবং আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এখানে দেখেন একটা স্ক্র্যাচের মতো পড়ে গেছে। স্পট হিলিং টুল দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, একটা স্ক্র্যাচ পড়ে গেছে। দেখতে পাচ্ছেন কি আপনারা? দেখা যাচ্ছে ভিজিবল? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। সো এখানে এই স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। সো এটা একটা প্রবলেম, তাই না? এই হিলিং ব্রাশ টুলটা দিয়ে যদি আমরা ফেলতে যাই, তাহলে এখানে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। সো এই কাজটাকে করার জন্য ফটোশপ আমাদেরকে আরেকটি চমৎকার টুল দিয়েছে, সেটির নাম হচ্ছে গিয়ে আমাদের এই যে ক্লোন টুল, এই যে ক্লোন স্ট্যাম্প টুল। আরেকটা টুল রয়েছে, এই যে প্যাচ টুল রয়েছে, প্যাচ টুল দিয়েও আমরা করতে পারি। প্যাচ টুল দিয়ে আমরা এই এরিয়াটা সিলেক্ট করতে পারি, এই এরিয়াটা সিলেক্ট করতে পারি, এই এরিয়াটা সিলেক্ট করে আমি ড্র্যাগ করে এখানটাতে নিয়ে আসতে পারি, আমার স্পট অনেকটাই চলে যাবে। ওকে, তারপর যেই এরিয়াটা লালচে হয়ে আছে এই এরিয়াটাকে সিলেক্ট করতে পারি, এরপর এখানে ক্লিক করলে চলে যাবে, মোটামুটি চলে যাবে। ঠিক আছে? সো এইভাবে করে আমরা এই প্যাচ টুল এবং স্পট হিলিং টুল সবগুলো একটা জায়গাতেই রয়েছে, একটা জায়গা থেকেই আমরা এই প্যাচ টুল এবং স্পট হিলিং টুলটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তাহলে এই স্পট হিলিং টুল, ব্রাশ এবং প্যাচ টুল, এগুলো দিয়ে কি করা হয়? এগুলো দিয়ে বিভিন্ন ধরনের স্পট যদি আমাদের ফেসে থাকে, বা কোনো দাগ, কোনো ব্রণ, কোনো কিছু যদি থাকে, সেটা আমরা চাইলেই ঠিক করে ফেলতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? আমরা বুঝি নাই এমন কেউ আছে যে স্পট টুল আর এই প্যাচ টুলের কাজ বুঝি নাই, এমন কেউ আছে? যদি না থাকে তাহলে আমি পরবর্তী আরেকটা ভাইয়া বলছি, হ্যাঁ যে ফটো অফিসে আছে না, ওইটার কাজটা একটু দেখাবেন। কিসের কাজ বুঝি নাই, কিসের কাজ দেখতে যাচ্ছি? এই যে ক্যামেরার অফ ফিল্টার যেটা আছে, র ফিল্টারের কাজটা একটু দেখাতে চাচ্ছে। আচ্ছা, আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। ক্যামেরা র ফিল্টারটা খুবই চমৎকার একটা ফিচার আছে। এখানে ইমেজটাকে সিলেক্ট করতে হবে আমাদের। এই জিনিসগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই। ইমেজটাকে সিলেক্ট করে এখানে একটা বিষয় একটু লক্ষ্য করেন যে আমাকে কি করতে হবে, এই একটু মিউট করে রাখেন সবাই কাইন্ডলি। এই যে দেখেন এখানটায় আমরা যখন একটা ইমেজ নিব, ইমেজে আমরা যদি ক্যামেরা র ফিল্টারটা ব্যবহার করতে চাই, সেই ইমেজটাকে সিলেক্ট করে এই ইমেজকে আমাদেরকে কী করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনভার্ট করতে হবে। একটু কাইন্ডলি মিউট করে রাখেন না সবাই। থ্যাংক ইউ। সো এই যে দেখেন, আমি যখন স্মার্ট অবজেক্ট রূপান্তর করব, কেউ কি বলতে পারবেন যে এই স্মার্ট অবজেক্টটা আমরা কিভাবে করব? একটা নর্মাল লেয়ার কি স্মার্ট অবজেক্টে কিভাবে কনভার্ট করেছিলাম আমি, মনে আছে কারো?
লেয়ারে রাইট ক্লিক করে অপশন লেয়ার থেকে রাইট ক্লিক করে ক্যামেরা র ফিল্টারে যাব, ফিল্টারে যে ক্যামেরা র ফিল্টারে যাব, এরপর একটা আলাদা লেয়ার আসবে। এই যে হ্যাঁ, সো এখানে আমরা আসলে এই লেয়ারটাকে বিভিন্নভাবে স্মার্ট অবজেক্ট করতে পারি। রিয়া একটু মিউট করে রাখবেন কাইন্ডলি। আচ্ছা, থ্যাংক ইউ। সো যে কোনো কারণেই আমরা যে কোনোভাবেই আমরা এটাকে বেশ কয়েকটা ভাবেই আসলে স্মার্ট অবজেক্ট করতে পারি। এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রয়েছে, এখানে ক্লিক করলে এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। অথবা আমি আরেকটা অপশন দেখিয়ে দিই, এই যে এখানে ক্লিক করে আমরা যদি লেয়ার অপশনে ক্লিক করি, মেনু বার থেকে লেয়ার অপশনে যদি ক্লিক করি, লেয়ার অপশনে যাওয়ার পরে এখানে স্মার্ট অবজেক্ট নামে একটি অপশন রয়েছে। এই স্মার্ট অবজেক্ট থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ক্লিয়ার? এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে দিলাম, তাহলে এটা কি হলো, এটা একটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এবং এটার নিচে দেখবেন এখানটা এরকম একটা আইকন আসছে। এই আইকনটার মানে হচ্ছে এই লেয়ারটা হচ্ছে কি এখন একটা স্মার্ট অবজেক্ট। এটা একটা সাধারণ ইমেজ অবজেক্ট, ইমেজ লেয়ার না, এটা একটা স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এখন এই স্মার্ট লেয়ারও বলে অনেকে, স্মার্ট লেয়ার বলে, স্মার্ট অবজেক্ট বলে। সো আমরা স্মার্ট অবজেক্টই বলি। সো স্মার্ট অবজেক্ট বা স্মার্ট লেয়ার কেন বলা হয়, একে স্মার্ট কেন বলা হয়? একে স্মার্ট বলা হয় এ কারণেই যে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, এই ইমেজটাতে ডাবল ক্লিক করেন, একে আরেকটা ইমেজে নিয়ে গেল, দেখেন আরেকটা উইন্ডোতে নিয়ে গেল। এই যে এটা হচ্ছে আমার মেইন উইন্ডো, এখানে আরেকটা উইন্ডোতে নিয়ে গেল। এটার কাজটা আমি একটু দেখাবো। এই স্মার্ট অবজেক্টের কাজ আছে। স্মার্ট অবজেক্টটা হচ্ছে একটা প্রজেক্টের ভিতরে আরেকটা প্রজেক্টকে আপনি লিঙ্ক করে রাখতে পারবেন এই স্মার্ট অবজেক্ট দ্বারা। আমি এটার কাজটা আমরা আজকে বিজনেস কার্ড ডিজাইন শিখবো টুকটাক। সো এই বিজনেস কার্ড ডিজাইনে আমরা এই স্মার্ট অবজেক্টটা অ্যাপ্লাই করব। সো ফর নাও আমি একটু ক্যামেরা রটা একটু অপশনটা দেখিয়ে দিই। স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, প্লাস একটা নর্মাল অবজেক্ট ক্রিয়েট করি। নর্মাল এটাকে আবার ডুপ্লিকেট করে নিই। আচ্ছা, ডুপ্লিকেট করার শর্টকাট কিটা মনে আছে? কোনো লেয়ারকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, এটা শর্টকাট কি মনে আছে? কন্ট্রোল প্লাস জে। কন্ট্রোল প্লাস জে। অ্যান্সারটা কে দিলেন? আরিফুর রহমান শুভ। জি ভাইয়া। আপনার অ্যান্সারটা ঠিক, কন্ট্রোল প্লাস জে। আমরা যদি এই লেয়ারটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করি, এরকম আরেকটা লেয়ার চলে আসবে, কন্ট্রোল প্লাস জে। অথবা শর্টকাট কিটা যদি আমরা মাঝে মধ্যে হয় না যে ভুলে যাই, মনে আসছে না, পেটে আসছে মুখে আসছে না, এরকম একটা ব্যাপার, এরকম যদি হয় তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। এটাকে ডুপ্লিকেট করতে হলে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করতে পারবেন, তাহলে এটার একটা নাম দিয়ে আপনি ওকে দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। অথবা আপনার এটাও যদি মনে না থাকে, আপনি এখানে ক্লিক করে ড্র্যাগ করে প্লাস আইকনটার মধ্যে আপনি ছেড়ে দেন, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, এখানে কে যেন একজন বললেন CS6 ব্যবহার করছেন। CS6 এর এখানে প্লাস আইকনটা নাই, এখানে আছে একটা পেজের মতো একটা আইকন আছে, সেম কাজ, খালি আইকনটা একটু চেঞ্জ হয়েছে নতুন ভার্সনে। নতুন ভার্সনে এখানে প্লাস চিহ্ন আছে, আর পুরাতন ভার্সনে এখানে একটা পেজের মতো আইকন আছে, একই কাজ, সেম জিনিস। ওকে, সো এখানে আমরা যদি এটাকে সিলেক্ট করি, এখন এটা আছে কি স্মার্ট অবজেক্ট, এটাকে আমি নর্মাল অবজেক্টে করে দিলাম। নর্মাল অবজেক্টে রূপান্তর করতে হলে আমাকে কী করতে হবে, এই যে রাইট ক্লিক করে এখানে রাস্টারাইজ একটা লেয়ার আছে, রাস্টারাইজ লেয়ার, এই রাস্টারাইজ লেয়ারে ক্লিক করলে এটা নর্মাল লেয়ার হয়ে গেল, এখান থেকে এই আইকনটা চলে গেল। আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। এই স্মার্ট অবজেক্টটাকে নর্মাল লেয়ারে রূপান্তর করতে হলে আমরা কি করব, রাইট ক্লিক করে এই রাস্টারাইজ লেয়ারে এখানে ক্লিক করব। আমরা যদি এই রাস্টারাইজ লেয়ারের কথাটা ভুলে যাই, একটা শর্টকাট বুদ্ধি আছে। শর্টকাট বুদ্ধিটা কি? যেই শর্টকাট বুদ্ধিটার কথা আমি বলছি, যে এইটাকে আসলে নর্মাল একটা লেয়ারে রূপান্তর করার শর্টকাট বুদ্ধি হচ্ছে, আপনি ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিয়ে এখানে ক্লিক করবেন, একটা ইরর মেসেজ আপনাকে ফটোশপ দিবে যে দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজড বিফোর প্রসিডিং, এডিট কন্টেন্টস উইল নো লঙ্গার বি অ্যাভেলেবেল, রাস্টারাইজ দ্য স্মার্ট অবজেক্ট, মানে এটা আপনি একটা কোশ্চেন করলেন। এই ইরর মেসেজটা থেকে আপনি যদি ওকে বাটনে ক্লিক করে দেন, তাহলে অটোমেটিক এটা একটা নর্মাল লেয়ার হয়ে যাবে। তার মানে কি, আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে যে তুমি কি এটাতে ব্রাশ টুল অ্যাপ্লাই করতে চাও, যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এটাকে স্মার্ট অবজেক্টে ব্রাশ টুল ব্যবহার করা যায় না। এই যে এটা যে স্মার্ট অবজেক্ট, এখানে আপনি ব্রাশ টুল ব্যবহার করতে পারবেন। ব্রাশ টুল ব্যবহার করতে গেলেই আপনাকে একটা ইরর মেসেজ দেবে, ওকে। বাট নর্মাল লেয়ারে আমরা ব্রাশ টুল ব্যবহার করতে পারবো, ক্লিয়ার? সো
আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি, আমি ক্যামেরা রটা ব্যবহার করার জন্য কেন আমি স্মার্ট অবজেক্ট করে নিলাম, এবং আমি একটা নর্মাল লেয়ারও ক্যামেরা রটা অ্যাপ্লাই করব এবং স্মার্ট অবজেক্টও আমি ক্যামেরা রটা অ্যাপ্লাই করব। এখন আমি ফার্স্টে হচ্ছে গিয়ে এই স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম। ফার্স্টে নর্মাল অবজেক্টে ক্লিক করি, নর্মাল অবজেক্টে ক্লিক করলাম, ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে ফিল্টার মেনুতে গিয়ে এখানে দেখেন ক্যামেরা র নামে একটি অপশন রয়েছে। কোথা থেকে নিয়ে এলাম? এই মেনু বারের ফিল্টার যে অপশনটি রয়েছে, এই ফিল্টার অপশন থেকে ক্যামেরা র ফিল্টার, এই ক্যামেরা র ফিল্টারে যদি আমি ক্লিক করি তাহলে আমার কাছে একটা নতুন উইন্ডো আসবে। আমরা একটু ওয়েট করি, আসছে, উইন্ডোটা আসছে, এই যে লোড হচ্ছে, এই যে চলে আসলো, চমৎকার। সো এখন আমি একটা কালার অ্যাপ্লাই করলাম, বা আমি এখান থেকে এই যে নিচের দিকে যদি এটাকে নামাই, আমার কালারের মুডটা কোথায় আছে? বেসিকে আছে। এখানে অনেকগুলো কালার মানে অনেকগুলো এডিটিংয়ের অপশন রয়েছে, প্রিসেট রয়েছে কিছু, এই যে কালার প্রিসেট, তারপরে কার্ভ প্রিসেট, বিভিন্ন প্রিসেট রয়েছে, ভিগনেটিভ প্রিসেট, ভিগনেটিং প্রিসেট, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন প্রিসেট আছে। দেখেন এই প্রিসেটটা দিলে চারপাশে একটু ডার্ক হয়ে যাবে, এই ধরনের কিছু প্রিসেট আপনি চাইলে নিজেও বানিয়ে নিতে পারেন, নো প্রবলেম। সো আমরা এখানে বেসিক একটা এখানে আরও কিছু অপশনস রয়েছে, রেড, হিউজ অ্যান্ড স্যাচুরেশন, তারপরে অ্যামাউন্ট, বিভিন্ন জিনিস আছে আসলে। এগুলো প্রত্যেকটা দেখে দেখে আপনি কালার গ্রেডিং করবেন আর কি। সো এখান থেকে আমি যেটা করলাম, আমি হচ্ছে গিয়ে আমার এখানে ক্ল্যারিটি যে অপশনটা রয়েছে, ক্ল্যারিটিটাকে একটু কমিয়ে দিলাম, হালকা একটু কমিয়ে দিলাম। স্যাচুরেশন বলছি, টেক্সচারটাকে একটু কমিয়ে দিলাম হালকা। সো টেক্সচার এবং ক্ল্যারিটিটা একটু কম করে দেওয়ার ফলে আপনি দেখেন যে এখানে একটা ফেসটার মধ্যে একটা কি আসছে, মানে একটা কোমলতা আসছে, একটা মলিন, মানে কি বলে, রুক্ষতা যেটা ছিল, রুক্ষতাটা দূর হয়ে গেছে। এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করলাম। ওকে, সো দেখেন এখানে আমার অ্যাপ্লাই হয়ে গেল আমার এই লেয়ারটাতে। লেয়ার কপি যেটা সাধারণ যে লেয়ারটা, এটার নাম আমি দিয়ে দিই নর্মাল লেয়ার, আর এটার নাম আমি দিয়ে দিই স্মার্ট অবজেক্ট, তাই না? স্মার্ট। এবার সেম কাজটাই আমি এটাকে হাইড করে ফেলি, এই লেয়ারটাকে অ্যাক্টিভ করি, শো করলাম এই লেয়ারটাকে হাইড করে দিলাম। এবার সেম কাজটাই আমি স্মার্ট অবজেক্টে করব। ফিল্টারে ক্লিক করব, ক্যামেরা রতে ক্লিক করব, আমি এখান থেকে ক্ল্যারিটিটা একটু কমিয়েছি, আর একটু কমিয়ে দিই, দ্যাটস ইট। টেক্সচারটাকে একটু কমিয়ে দিয়েছি, আমি ওকে বাটনে ক্লিক করে দিয়েছি। সেম জিনিসই আমার মোটামুটি অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? সেম থিং। বাট এই যে নর্মাল লেয়ারে যখন আমি ফিল্টারটা অ্যাড করলাম, তখন দেখেন আমার এটা কিন্তু আর চেঞ্জ করতে পারছি না, মানে এখানে এই ফিল্টারটা অন অফ করার কোনো অপশন নাই। বাট স্মার্ট অবজেক্টে যখন আমি ফিল্টারটা অ্যাপ্লাই করলাম, তখন এটা কি হলো, একটা স্মার্ট ফিল্টার অ্যাপ্লাই হলো। এখানে দেখেন ক্যামেরা র নামে একটি অপশন রইলো, এবং চাইলে আমি ক্যামেরা র এর অপশনটাকে আবার এডিটও করতে পারবো। দ্যাটস দ্য ফ্যাক্ট। আপনি একটা নর্মাল লেয়ারে যদি কোনো ফিল্টার অ্যাপ্লাই করেন, তাহলে সেই ফিল্টারটা একবারই অ্যাপ্লাই করবেন, একবারই ওইটা এডিট করতে পারবেন, মানে প্রথমবারই আপনি শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তীতে চাইলেও সেটা চেঞ্জ করতে বা অন অফ করতে পারবেন না। পক্ষান্তরে আপনি যদি একটা স্মার্ট অবজেক্টের উপরে সেম কাজটাই করেন, সেম ফিল্টারের কাজটাই করেন, আপনি চাইলে এখানে ফিল্টারটাকে অফ করে দিতে পারবেন। ফিল্টারটা অফ হয়ে গেল, আমার আগের যে চেহারাটা সেটা আমি দেখতে পাচ্ছি। আপনি চাইলে আবার অন করতে পারবেন, অন হয়ে গেল। এখানে দেখেন মাস্ক আছে, একটা মাস্কিং আছে, দেখতে পাচ্ছেন স্মার্ট ফিল্টারের একটা মাস্কিং আছে। আপনি চাইলে এই মাস্কিং থেকে, এই যে কানটা দেখেন ব্লার হয়ে গেছে না, কানটা ব্লার হয়ে গেছে না আমার, এই কানটাকে আপনি আবার আগের মতো যে শার্প করে নিতে পারবেন। ব্ল্যাক কালারটা নিয়ে মাস্কিংয়ে ব্ল্যাক কালার ড্র করে দিচ্ছি, এবং কানটা কি হচ্ছে, চুলের মধ্যে ড্র করে দিচ্ছি, এটা শার্প হয়ে গেল। চোখের এই জায়গাটা দেখেন ডার্ক হয়ে গেছে, ব্লার হয়ে গেছে, এটাকে শার্প করে নিতে পারি। ভ্রুগুলোকে শার্প করে নিতে পারি, এই যে নাক ফুলটাকে শার্প করে ফেলতে পারি, তাই না? শার্প করবো, কানের এই দুলটা কিছুটা শার্প করে নিব, এই কানের দুলটা শার্প করে নিলাম। সো এইভাবে করে আমরা আমাদের প্রয়োজন মতো জায়গাগুলোকে আমরা কি করব, আমরা আমাদের ফিল্টারটা ব্যবহার করব। বাদ বাকি জিনিসগুলোকে কী করবো, আমরা ব্যবহার করব না। যেমন এই যে ঘাড়ের এই ফাঁসটা একটু শার্প করে নিলাম। সো এটা হচ্ছে কি আমার স্মার্ট অবজেক্টের বেনিফিট। একটা স্মার্ট অবজেক্ট দিয়ে আমি অনেকভাবে বেনিফিটেড হতে পারবো। সো আপনারা এখন একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে ইমেজটা আমি এডিট করলাম, এর রিয়েল ফেস হচ্ছে এইটা, যেটা দেখেই আপনার মনে হচ্ছে যে অনেক রুক্ষ, তাই না? চেহারাটার মধ্যে অনেক রুক্ষ একটা ভাব। বাট আমি যদি এটাকে অ্যাক্টিভ করে দিই, তাহলে দেখেন যে দেখে মনে হচ্ছে যে একটু নমনীয় বা কোমল একটা স্কিন, রাইট?
সো এভাবে করে আমরা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের ইমেজগুলো এডিট করব বিভিন্ন ফিল্টার ব্যবহার করে। সেটা হতে পারে ক্যামেরা র ফিল্টার, অথবা এখানে আরও অনেকগুলো ফিল্টার রয়েছে। এগুলো কি আপনারা চেক করেছেন, ট্রাই করেছেন বাসায়? এখানে ট্রাই করেছেন কে কে? আমরা কেউ ট্রাই করি নাই এই ফিল্টারগুলো। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। মাহাদি ভাইয়া করেছেন, সিয়াম হাসান করেছেন, সিয়াম দেওয়ান করেছেন। আপনারা যারা করেন নাই তারাও একটু কষ্ট করে কাইন্ডলি একটু দেখে নেবেন এগুলা। হ্যাঁ, সিয়াম কিছু বলবেন? সিয়াম কি কিছু বলবেন? আচ্ছা, সো এই আমরা কি এই পার্থক্যটা বুঝতে পেরেছি কিনা যে একটা নর্মাল লেয়ারের উপরে আমরা ফিল্টারটা ব্যবহার করব না, করতে পারি না তা না, অবশ্যই করতে পারি। একটা নর্মাল লেয়ারের উপরে যে কোনো ফিল্টারই ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যদি স্মার্ট অবজেক্টে ফিল্টারটা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা বেশ কিছু অপশনস পাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি। আমরা যখন এই যে একটা এডিট করলাম, এডিট করার পরে আপনি চাইলেন যে ভাইয়া আচ্ছা আমরা তো এডিট করে ফেলছি, এখন আমি যেই ফিল্টারটা অ্যাড করেছি এই ফিল্টারটার একটু কালারটা কি একটু চেঞ্জ করা যাবে, ব্রাইটনেসটা একটু কম করা যাবে? হ্যাঁ, যাবে। এখন আপনি আবার এই ক্যামেরা র যে লেখাটা আছে এটাতে ডাবল ক্লিক করেন, তাহলে দেখেন এই অপশনটা আবার চলে আসছে এবং এখান থেকে আপনি যেই কাজটা করেছেন সেটা কিন্তু রয়েছে। এখান থেকে আপনি যদি চান শ্যাডোটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলেন, হালকা হোয়াইটটাকে একটু কম করে দিলেন, আপনি ব্ল্যাকটাকে একটু ডার্ক করে দিলেন, ওকে। এবং আপনি এই যে কন্ট্রাস্ট রয়েছে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলেন, হালকা বাড়িয়ে দিলেন, দ্যাটস ইট। বেশি বেড়ে গেছে না, একটু কমিয়ে দিই কন্ট্রাস্টটা, এই যে 10 বা 13 এরকম করে দিলাম। এক্সপোজারটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, কালার টোনটাকে আমি একটু বাড়িয়ে দিতে পারি, ইয়েলো এ ধরনের একটা কালার টোন দিতে পারি, ভালো লাগবে রোদের মধ্যে, তাই না? দিনের আউটডোরের কালারটা একটু ইয়েলো টাইপেরই হয়, শীতকাল হলে আবার আউটডোরের কালারটা একটু ব্লুইশ টাইপের হয়, তাই না? বাট সামার সিজনটা একটু ইয়েলিশ হয় বা অরেঞ্জের একটা ফ্লেভার থাকে কালার টোনটা। সো এই যে আমি কালার টোনটা অ্যাপ্লাই করলাম, এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আমার কালার টোনটা কোন জায়গায় অ্যাপ্লাই হয়েছে, আমার মাস্কিং যেখানটায় আছে সেখানটাতেই অ্যাপ্লাই হয়েছে, রাইট? সো এই জন্য হচ্ছে গিয়ে আমরা এই কালার টোনটা ব্যবহার করব না, কালার টোনটা বাদে আমরা বাদ বাকি কাজগুলো করবো। এবং এখান থেকে আরেকটা বিষয় লক্ষ্য করেন যে এখানে এই যে দাগগুলো আমার কি হয়েছে, দাগগুলো সাদা সাদা হয়ে গেছে। এর কারণটা হচ্ছে কি কারণটা হচ্ছে ওই যে আমি ডার্কনেসটা বাড়িয়েছিলাম, শ্যাডোটা বাড়িয়েছিলাম। সো এটাও আমি ঠিক করে ফেলতে পারি ডাউট করে, এই যে শ্যাডোটা বাড়িয়েছিলাম কমিয়েছিলাম এগুলো 0 করে দিই, যেটা যেমন ছিল দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, তারপর একটু রয়ে গেছে। আবার আমি ডাবল ক্লিক করলাম, কোথাও একটা প্রবলেম আছে, এই যে কন্ট্রাস্ট বাড়িয়েছিলাম কন্ট্রাস্ট 0 করে দিই, এক্সপোজার কমিয়েছিলাম এক্সপোজার 0 করে দিই, এখান থেকে বাদ বাকি সব ঠিক আছে, ওকে ক্লিক করে দিলাম, দ্যাটস ইট। আমার এটা ইমেজটা আগের মতো চলে আসছে। সো বুঝতে পেরেছি কিনা আসলে? কার কোনো কনফিউশন আছে? কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে আমি গত ক্লাসে কিছু কাজ দিয়েছিলাম, কাজগুলো কি আপনারা করেছেন সবাই? জি ভাইয়া করেছি। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আপনাদের আজকের। আপনারা হয়তো ইতিমধ্যে জানবেন যে আপনাদের 70 থেকে 80% অ্যাটেন্ডেন্স যদি না থাকে ক্লাসে তাহলে কিন্তু আপনারা সার্টিফিকেশনটা পাবেন না। এটা গভর্নমেন্ট থেকে রুলস করা। এটা আমার মানে আপনাদের এই অ্যাটেন্ডেন্সটা খুবই ইম্পর্টেন্ট আর কি, এই কারণে সার্টিফিকেশনটা আপনাদের আসলে খুবই ইম্পর্টেন্ট। যদি আপনাদের ইয়েটা না হয়, অ্যাটেন্ডেন্সটা না হয়, আপনারা কিন্তু অবশ্যই আমাকে বলে অ্যাটেন্ডেন্সটা করাই নেবেন, অ্যাটেন্ডেন্স যেন মিস না হয় আপনাদের কারো। আমার নাম এখানে রং দেওয়া আছে, তো এটা আমিনুল ইসলাম নামে কাউন্ট করবেন। আমি অ্যাটেন্ডেন্স। জি ভাই, একটু চেষ্টা করবেন যে আপনাদের রিয়েল নামটা দিয়ে আসলে মানে ইয়ে করতে আর কি, জয়েন করতে, তাহলে একটু সুবিধা হয়। একটু ঠিক করে জি ভাই, আমি এটা
ঠিক করে আর ফেলবেন সবাইকে অনুরোধ করবো একটা কয়েকটা বিষয় একটু বলে রাখি। আসলে আমি আমার অন্যান্য ব্যাচগুলোতে একটা প্রবলেম ফেস করি যে অনেকেই আছে যারা ক্লাসে থাকি কিন্তু কোনো প্রশ্ন করি না, না বুঝলে জিজ্ঞেস করি না, না বুঝলেও কিছু বলি না, মানে না কোনো ধরনের কমিউনিকেশন না করি আমরা চলে যাই। সো আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আপনারা সবাই যে কোনো বিষয় যদি না বুঝেন, মানে কোনো কনফিউশন যদি থেকে থাকে আপনাদের মধ্যে, সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন। আমার সাথে আপনারা কমিউনিকেশন করেন, নো প্রবলেম। বাট আমার একটাই চাওয়া আপনাদের কাছ থেকে, এই যে সময়টা আপনারা এখানে ব্যয় করছেন, এই যে সময়টা দিচ্ছেন আমাকে, তাই না, এই সময়টা যেন আপনাদের কাজে লাগে। আপনারা এই সময়টা যেন নষ্ট না হয়। আসলে আপনারা এই 3 মাস বা 4 মাস, যে কয়েক মাসই হোক, টোটাল 50টা ক্লাস, এই টোটাল 50টা ক্লাস কমপ্লিট করার পরে আপনারা যেন নিজেরা নিজেদের একটা চেঞ্জ লক্ষ্য করতে পারেন, নিজেরা যেন মানে রিয়েলাইজ করতে পারেন যে না আমি কিছু একটা শিখেছি। এমন যেন না হয় ক্লাস 50টা ক্লাস করে আপনারা বের হলেন, বের হয়ে আমাকে গালাগালি করলেন যে স্যার কী শিখাইলো, ঘোড়ার ডিম শিখাইছে, তাই না, এরকমটা যেন না হয়। সো এই কারণে আমি বলবো যে আপনারা যদি না বুঝেন, কোনো জায়গায় যদি আটকে যান, বা আপনাদের কোনো যদি সাজেশন থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা আমাকে বলবেন। আমি বাধ্য আপনাদের জন্য, এটা আমার জব, আমি আপনাদেরকে শেখাতে বাধ্য। আপনারা একবার না বলতে আমি 100 বার বলতে বাধ্য, তাই না? সো এমনটা ভাবা যাবে না যে সবাই সামনে জিজ্ঞেস করবো স্যার কী মনে করবে, বা স্যার মনে হয় একটু রাগ করবে, এরকমটা না। হ্যাঁ, আপনারা ফিল ফ্রি। আমি যখন মানে ক্রিয়েটিভ আইটিতে কোর্স করতাম, তখন আমারও আসলে খুব প্রবলেম হইতো। আমিও আসলে একদমই বিগিনার ছিলাম, তখন বয়সও কম ছিল। সো আমি বুঝতাম না অনেক কিছু। সো স্যারকে যখন জিজ্ঞেস করতাম, বারবার একই কোশ্চেন 2-3 বার জিজ্ঞেস করলে না স্যার না বিরক্ত হয়ে যেত আর কি। মানে মুখে কিছু বলতাম, বাট অ্যাটিটিউডে বোঝা যেত যে বিরক্ত হয়ে যেত আর কি। সো আমি একটু লজ্জা পাইতাম, যার কারণে লসটা কিন্তু আমারই হয়েছে। আর তাছাড়া ওইখানে কিছু মানে একটু সুন্দর সুন্দর মেয়ে ছিল, সো যার জন্য ওদের সামনে আসলে কোশ্চেন করতে একটু ভয় পাইতাম আর কি, লজ্জা লাগতো। এই আর কি বিষয়। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা আমার মতো যেন মানে এই বোকামিটা না করেন। আপনারা জিজ্ঞেস করবেন, না বুঝলে অবশ্যই আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? জি জি, স্যার স্যার কি কথা বলতে পারি স্যার? স্যার আমরা তো স্যার প্রতিদিনই ক্লাস করি স্যার, এখন এই যে এইটা অ্যাটেন্ডেন্সটা যে নেন স্যার, এটা কিভাবে বুঝবো যে আমাদের অ্যাটেন্ডেন্সটা হয়ে গেছে স্যার? অ্যাটেন্ডেন্সটা যে আমি স্ক্রিনশট আকারে নিচ্ছি। আচ্ছা, আরাফাত হোসেন, তাই না আপনার নাম? স্যার সেটা তো খেয়াল করিনি স্যার। জি স্যার, জি স্যার। অ্যাটেন্ডেন্সটা বলবেন না, না হলে আপনারা সাথে সাথে আমাকে বলবেন। আরাফাত হোসেন শুভ আছে, আপনার অ্যাটেন্ডেন্স আছে? জি স্যার, আমি তো স্যার প্রতিদিনই ক্লাস করি স্যার, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে কানেকশনের জন্য আমি ওই হয়, আমি যে এজন্য কাজটা কোনো করি প্রবলেম হবে কিনা স্যার? একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমি চাই যে সবাই স্টুডেন্ট যারা প্রেজেন্ট থাকবে তাদের সবারই অ্যাটেন্ডেন্স থাকুক। এই কারণে আমি বলি যে আপনি যখনই জয়েন করেন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার অ্যাটেন্ডেন্স কি নিছেন কিনা। সে আপনি 1 ঘন্টা পরে জয়েন করলেন, বা আপনি জয়েন করছেন, মাঝখানে আপনার লাইনটা কেটে গেছে, সো আমি কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় বলে দিই সব সময় যে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। সো আপনি যদি শুনে থাকেন তাহলে বুঝবেন যে আপনি আছেন লাইনে, আমি আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলাম। যদি আর আপনার যদি জি স্যার, দেরি করে থ্যাংক জয়েন ইউ। করেন বা কোনো ধরনের একটু প্রবলেম হতেই পারে, মানুষই তো, প্রবলেম তো হবেই। সো তখন আমাকে একটু বলে নিয়েন যে আমি জয়েন করেছি, অ্যাটেন্ডেন্সটা কি হয়ে গেছে কিনা। ওকে, জি সিয়াম বলেন। স্যার হ্যাঁ, আমি হয়েছে, তো অনেক সিয়াম পরে বলেন। অ্যাটেন্ড নিছি, তো তা হয়েছিল। আমি যে বলেছি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আপনি এই কথাটা শুনেছিলেন সিয়াম দা? স্যার ধন্যবাদ। হ্যাঁ, এই কথাটা যদি শুনে থাকেন জি তাহলে জি জি, মনে করবেন যে আছে attendance। জি 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 ভাইয়া জি জি মানে আপনাদের ওকে ওকে ভাইয়া আমি মানে আপনাদের 5টা ক্লাসের 4টা ক্লাসই করছি, যদিও বা একদিন ফার্স্ট দিন হয়তো বা আমি অ্যাটেন্ডেন্স মানে ছিলাম, হ্যাঁ, বাট এরপরে আমি শুনি নাই হয়তো বা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, আমি কেন দেখে নিচ্ছি, জানি না। অসুবিধা নেই, অফিসের ইচ্ছা, আমি দেখবো না, অসুবিধা নেই। ভাইয়া আমার একটা সমস্যা হচ্ছে আমি অ্যাডোবি ইনস্টল মানে আনছি, প্লাস ইনস্টল হচ্ছে, আমি ইসে হোয়াটসঅ্যাপে ছবিও দিচ্ছি, বাট এরর হচ্ছে, ফেইল হচ্ছে। আমারটা হচ্ছে ভার্সন 21.2। এটা তো হবে না, আপনার Adobe উইন্ডোজ Photoshop। 7 দেখেন, আপনার উইন্ডোজ 7, উইন্ডোজ 10। আমার উইন্ডোজ 10।
উইন্ডোজ 10 হলে তো হ্যাঁ, আমি Windows 10 চালাই। আপডেট ইওর সিস্টেম, ইনস্টল প্রোডাক্ট। আপনার কি 64 বিট না 64 বিট? সরি, 64 আর 64 তো সেমই, আমি কি বলতেছি, মানে 32 বিট নাকি 64 বিট? জি ভাইয়া। মানে কোন বিটটা আপনার? জি ভাইয়া। 64 বিট। আচ্ছা 64 বিট আমার। আচ্ছা, একটা বিষয় আমি একটু বলে রাখি।